চট্টগ্রাম বন্দর ইজারার চুক্তি সরকারের আমলে হচ্ছে না। আইন শৃঙ্খলা রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি, তারেক রহমানের প্রতিশ্রুতি। ফ্যামিলি কার্ড ভুয়া, 12 ফেব্রুয়ারি লাল কার্ড দেখাবে জনগণ, বললেন জামায়াতের আমির। এবং র্যাবের বিচার বহির্ভূত হত্যা নিয়ে ব্যবস্থা নেননি শেখ হাসিনা, ট্রাইব্যুনালের সাবেক সেনাপ্রধানের সাক্ষ্য। এটি নিউজ দেখছেন। সন্ধ্যা 6টার প্রাইম নিউজ আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমরা দুজন, আমি মারিয়া শিমু এবং সাথে আছে আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। এবারে বিস্তারিত। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল অপারেটিং ইস্যুতে আপাতত পিছিয়ে গেছে বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ড। ফলে এই সরকারের আমলে কোম্পানিটির সঙ্গে চুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল অপারেটিং এর বিষয়ে পর্যালোচনা করার জন্য আরও সময় চেয়েছে ডিপি ওয়ার্ল্ড। তিনি আশা করেন দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে টার্মিনালটি আন্তর্জাতিক মানে উন্নীত করতে নির্বাচিত সরকার উদ্যোগটি এগিয়ে নেবে। এক প্রশ্নের জবাবে চৌধুরী আশিক মাহমুদ বলেন, জাতীয় স্বার্থে যে কোনো ইস্যুতেই রাজনৈতিক সদিচ্ছা দরকার। সরকারের ভেতরে দক্ষতার যথেষ্ট ঘাটতি থাকলেও পদোন্নতি দেওয়া হয় বলেও মন্তব্য করেন তিনি। বলেন, এসব থেকে বেরিয়ে আসতে না পারলে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয়। সরকারের কোনো একটা সংস্থা, এই ক্ষেত্রে চিটাগং পোর্ট অথরিটি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং ডিপি ওয়ার্ল্ড, যারা সম্পূর্ণ একটা স্টেট অন্ড এন্টিটি, যেহেতু ওনারা আমাদের কাছে কিছু সময় চেয়েছেন, তাহলে মোস্ট পসিবলি আমাদের হাতে আর 2টি কার্যদিবস বাকি আছে। প্রবাবিলিটি আছে যে এটা এই সরকার আমল পার হয়ে, ইলেকশন পার হয়ে সামনে গিয়ে হয়তো এই নেগোসিয়েশনটাকে কন্টিনিউ করবে। এবারে বেলামের সৌজন্যে জাতীয় নির্বাচন ও গণভোটের খবর। সরকার গঠন করলে আইন শৃঙ্খলা রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফও করা হবে বলেছেন তারেক রহমান। বিকেলে রাজধানীর মিরপুরে নির্বাচনী জনসভায় একথা বলেন তিনি। আমরা সেই 100 ফিট রাস্তার কাজ শুরু করব। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন সুদ সহ ইনশাল্লাহ আমরা মওকুফ করব 12 তারিখে যদি আমরা সরকার ইনশাল্লাহ গঠন করি। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, ফ্যামিলি কার্ড ভুয়া। আগামী 12 ফেব্রুয়ারি জনগণ এই কার্ডকে লাল কার্ড দেখাবে। শেখ হাসিনাও 10 টাকা দরে চাল দেওয়ার কথা বলেছিলেন বলেও মন্তব্য করেন তিনি। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 12 ফেব্রুয়ারি ভূমিদস্যু ও চাঁদাবাজদের কবর রচিত হবে। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র 3 দিন। গত 22 জানুয়ারি থেকে দেশের নানা প্রান্তে 11 দলীয় জোটের নির্বাচনী সভায় ছুটে বেরিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও 11 আসনে জোটের প্রার্থী নাহিদ ইসলামের সমর্থনে নির্বাচনী জনসভা করেন জামায়াত আমির। ছিলেন জোট নেতারাও। এ সময় বাংলাদেশ খিলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, 24 পরবর্তী বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা যারা পূরণ করতে পারে না, বাংলার জনগণ তাদের গ্রহণ করবে না। 24 পরবর্তী বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, যে ইচ্ছা, যে অভিপ্রায়, সেটাকে যারা সম্মান জানাতে পারে না,
বাংলাদেশের মানুষ তাদেরকে কোনোদিন গ্রহণ করবে না। নাহিদ ইসলাম বলেন 12 ফেব্রুয়ারি ব্যর্থ হলে 5 অগস্ট ব্যর্থ হয়ে যাবে। নির্বাচিত হলে এই অঞ্চলের অর্থনৈতিক বৈষম্য দূর করে জনগণের অধিকার নিশ্চিত করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। এত ঘনবসতি হওয়া সত্ত্বেও কোনো নাগরিক সুবিধা নাই, অপর্যাপ্ত পরিমাণ নাগরিক সুবিধা, পর্যাপ্ত পরিমাণ খেলার মাঠ নাই, স্কুল নাই, হাসপাতাল নাই। আপনারা এগুলো সবই জানেন। আমরা আপনাদের সামনে ওয়াদা দিচ্ছি, কথা দিচ্ছি, এই অঞ্চলের অর্থনৈতিক বৈষম্য আমরা দূর করব ইনশাআল্লাহ। জামায়াতের আমির বলেন একটি দল বলছে ক্ষমতায় গেলে দুর্নীতি দূর করবে, অথচ তারাই 59 জন ঋণ খেলাপিদের নির্বাচনের সুযোগ দিয়েছে। এ সময় আওয়ামী লীগের 10 টাকা দরে চাল দেওয়ার প্রতিশ্রুতির সাথে বিএনপির ফ্যামিলি কার্ডের তুলনা করে কঠোর সমালোচনা করেন তিনি। তাইলে যে 59 জন ভয়াবহ ঋণ খেলাপি, ঋণ ব্যাংক ডাকাত, এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন? এদেরকে বগলের নিচে আশ্রয় দিয়ে এমপি বানিয়ে আপনারা করবেন দুর্নীতি দমন। এগুলা শুনলে পেশায়ও হাসবে। এই সব কার্ড হইল ভুয়া কার্ড। যেমন 10 টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলা হইল সেই রকম ভুয়া। এই সব ভুয়া কার্ডকে আগামী 12 তারিখ জনগণ ইনশাল্লাহ লাল কার্ড দেখাবে। বক্তব্য শেষে জামায়াতের আমির ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলামের হাতে শাপলাকলি তুলে দিয়ে সবার কাছে ভোট চান। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা। নারী নেতৃত্ব নিয়ে জামায়াত ইসলামীর অবস্থান মুক্তিযুদ্ধ, সংবিধান ও গণতন্ত্র বিরোধী জানিয়ে দলটির নিবন্ধন বাতিল সহ এর আমিরের প্রার্থিতা বাতিলের দাবি করেছে 11টি নারী সংগঠন। এসব সংগঠনের প্রতিনিধিরা সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে এ দাবি জানান। নারী পক্ষ, নারীর রাজনৈতিক অধিকার ফোরাম এবং গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন সহ 11টি সংগঠন নারী নিরাপত্তা নিশ্চিত করা সহ 4 দফা দাবিতে ইসিকে স্মারকলিপিও দিয়েছে। পরে তাঁরা জানান, নারী নেতৃত্ব নিয়ে সংবিধান বিরোধী অবস্থান ও আচরণবিধি ভঙ্গের কারণে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের প্রার্থিতা বাতিল সহ দলটির নিবন্ধন বাতিল চান তাঁরা। ভোটের মাঠে নারীদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতেও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু। জামাতের আমির যে কথাগুলো বলে বেড়াচ্ছেন এবং জামাতের নেতৃবৃন্দ, জামাতের প্রার্থীরা বিভিন্ন আসনে যে কথাগুলো বলে বেড়াচ্ছেন, তাতে নারীর ভোটাররা ভীত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে এবং নারী ভোটাররা নিরাপত্তাহীনতায় ভোগার যথেষ্ট কারণ রয়েছে বলে আমরা মনে করি। রাজনৈতিক দলগুলোর সক্রিয় সদিচ্ছা ছাড়া নারীর সুরক্ষা এবং অধিকার আদায় সম্ভব নয় বলে মনে করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রোববার ঢাকায় একটি সেমিনারে তিনি কথা বলেন, যেখানে সমাজের বিশিষ্ট অধিকার কর্মীরা বলেন দেশের সমাজে এখনও মারাত্মক ঝুঁকিতে নারীর কর্মপরিবেশ থেকে শুরু করে নিরাপত্তা। উমেন ইন ডেমোক্রেসি আয়োজিত আলোচনা গণতন্ত্রের সংগ্রামে নারী অবদান, দায় ও দায়িত্ব। রোববার রাজধানীর 20 অডিটোরিয়ামে পেশাজীবী, রাজনীতিবিদ সহ নানান পরিচয়ের খ্যাতিমান নারীরা অংশ নেন এই আলোচনায়। নারীদের ক্রমশ ক্ষীয়মান হয়ে যাওয়া যে উপস্থিতি, তাদের যে এম্পাওয়ারমেন্টের যে অভাব, এটাই কিন্তু একটা ক্রোমোজোম। যেই তরুণরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, সেই তরুণ নারী পুরুষদেরই রাজনীতিতে অংশগ্রহণটা অনেক কম আমরা দেখেছি। নারীদের নিয়ে নানান ভালো কিছুর ঘোষণা বিভিন্ন সময়ে আসে সমাজ, রাষ্ট্র, এমনকি রাজনীতিবিদদের থেকে, কিন্তু সামগ্রিকভাবে নারীর অধিকার এবং বাস্তবতা কতটা মেলে সেগুলোর সঙ্গে প্রশ্ন বিশিষ্টজনদের। জুলাই সনদে এবং এখন আমাদের যে গণভোট হতে যাচ্ছে, সেখানে কিভাবে এই বৈষম্য নিরসনের যে প্রতিজ্ঞা আমাদের সংবিধানে আছে, সেটা কি করে আরো শক্তিশালী করা হবে বা কিভাবে সম্প্রসারণ করা হবে, সেটা নিয়ে নির্দিষ্ট কোনো বক্তব্য আসে নাই। আমাকে আপনি বুঝ দিচ্ছেন যে আপনি আমাকে অনেকগুলো ডে কেয়ার সেন্টার করে দিবেন। ওই ডে কেয়ার সেন্টার তো করতে হলে আমার পাশাপাশি তো আমার জন্য
অপরচুনিটি থাকতে হবে, আমি আমার পড়াশোনা শেষ করতে হবে, আমাকে কাজে যাওয়ার সুযোগ দিতে হবে। আমার বিচ্ছিন্নভাবে দু একটি প্রকল্প কিংবা কিছু শুরু করে সেটিকে টেনে নিয়ে না যাওয়া, এসব থেকে বেরিয়ে নারীর জন্য স্থায়ী পরিকল্পনার প্রস্তাব ব্যারিস্টার জাইমা রহমানের। বললেন এই দায়িত্বটা নিতে হবে রাজনৈতিক দলগুলোকেই। আমরা দায়িত্বটা নিব যে আমরা ওনাকে প্রোটেক্ট করব, ওনার পাশে থাকবো, ওনার পাশে দাঁড়িয়ে থাকবো, ছেড়ে দেব না। এই জিনিসটা চিন্তা করতে লাগবে। এবং ইনভেস্টমেন্ট, আপনারা কয়েকজন বলেছেন ইনভেস্টমেন্ট, বারবার শুধু একবার দুইবার একটু মানে দেখানোর জন্য করলে হবে। দে মোর ওপেন টু কোলাবোরেটিং উইথ সিভিল সোসাইটি, উইথ ইন্টেলেকচুয়ালস, এত মানে মুক্তিযোদ্ধাদের সাথে, শিক্ষকদের সাথে, স্টুডেন্টসদের সাথে, লয়ার্সদের সাথে। তাহলে আমার মনে হয় মানে আমরা সুন্দর একটা দেশ হয়তো গড়ে তুলতে পারবো। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। প্রার্থীদের নির্বাচনী প্রচারের সময় ফুরিয়ে আসছে। শহর থেকে গ্রাম সবখানে প্রার্থীদের দৌড়ঝাঁপ, ভোট নিয়ে আলোচনা, হিসাব নিকাশ ও প্রত্যাশার কথা শোনা জোরালো হয়ে উঠেছে। ভোটের দিন ঘিরে প্রার্থীদের পাশাপাশি রোমাঞ্চিত ভোটাররাও। প্রতিনিধিদের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিতে জনগণের প্রতি হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন এই গণভোটের মূল প্রশ্ন একটাই, কে সংস্কার চায় আর কে চায় না। রোববার সকালে নিজের নির্বাচনী আসন ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাট এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশের মানুষ চাঁদাবাজি থেকে মুক্তি চায় বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সিরাজগঞ্জের শাহজাদপুরে আয়োজিত এক জনসভায় তিনি বলেন, নির্বাচনে বাংলাদেশের মানুষ বসন্তের কোকিল বয়কট করবে। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন আপনারা ভাগ্য পরিবর্তনের নির্বাচন। শতাধিক প্রবাসীকে নিয়ে জনসভা করেছেন সিলেটের একমাত্র নারী প্রার্থী সিলেট 2 আসনের বিএনপি মনোনীত তাহসিনা রুশদীর। ওসমানীনগর উপজেলার দয়ামির বাজারে নির্বাচনী জনসভায় তিনি তার স্বামী নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্মৃতিচারণ করে ভোট প্রার্থনা করেন। কুষ্টিয়ায় নির্বাচনী গণমিছিল করেছে জামায়াত ইসলামীর নারী কর্মীরা। নারী বিভাগ আয়োজিত এই গণমিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড়ে গিয়ে শেষ হয়। বরগুনার বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের প্রার্থী ডাক্তার সুলতান আহমেদ পথসভা করেন। এ সময় বিএনপির 2 শতাধিক নেতাকর্মী জামায়াতে যোগ দেন। নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন ঝালকাঠি 2টি আসনের প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীন প্রচারণা চালাচ্ছেন বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থীরা। লিফলেট বিতরণ ও উঠান বৈঠক করে ভোটারদের কাছে ভোট চাইছেন তারা। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। নানা প্রতিকূলতা থাকলেও 12ই ফেব্রুয়ারি একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এক্ষেত্রে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সকলকে তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। বড় ভূমিকা রাখতে হবে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোকে। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। প্রাক নির্বাচন এবং গণভোট পরিস্থিতি পর্যবেক্ষণ প্রকাশ উপলক্ষে রোববার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতি। টিআইবি বলছে, শুরুতে না থাকলেও রাজনৈতিক দল ও জোটের মধ্যে সংঘাত, আন্তঃদলীয় কোন্দল, ক্ষমতার জন্য অসুস্থ প্রতিযোগিতা এবং সহিংসতা বাড়ছে। অর্থ ও ধর্মের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রায় 34% প্রার্থী নির্বাচনী ব্যয়সীমা অতিক্রম করেছেন। এছাড়া পতিত শক্তির ঘোষিত নির্বাচন বিরোধী তৎপরতার কারণে অস্থিতিশীলতার ঝুঁকিও রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে প্রায় 59% ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ। পূর্বের ন্যায় রাজনৈতিক দল এবং প্রার্থীরা নির্বাচনে অর্থ, ধর্ম, পেশি, পুরুষতান্ত্রিকতা। সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ ও সবার জন্য সমান প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন ও অন্যান্য অংশীজনের ক্রমবর্ধমান ঘাটতি দৃশ্যমান হচ্ছে। দৃশ্যমান অনেক ক্ষেত্রেই ঘাটতি দেখা যাচ্ছে। প্রয়াস আছে, আমি বলছি, কিন্তু ঘাটতি আছে। তার পেছনে অবশ্য মূল চালিকা শক্তি হচ্ছে রাজনৈতিক দল
তারা এত প্রভাবশালী যে নির্বাচন কমিশন অনেক সময় কঠোর অবস্থান নিতে ব্যর্থ হয়। তবে নির্বাচন কমিশন সহ সবার চেষ্টা এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা থাকলে এখনো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। ভোটার সহ সবার নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেন টিআইবির নির্বাহী পরিচালক। জনগণের রায়কে মেনে নিতে হবে এবং এই চেতনাটা যদি ধারণ করেন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ মাঠ পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত, তাহলে আমি বিশ্বাস করি যে নির্বাচন সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে এবং সকলের জন্য শান্তিপূর্ণভাবে নির্বাচন হওয়ার সম্ভাবনা এখনো আছে। আমি সেটাই প্রত্যাশা করব। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, জুলাই সনদের বাস্তবায়ন চায় টিআইবি। গণভোটে হায়ের পক্ষে তারা। তবে গণভোটের প্রচারের বিষয়ে সরকার নির্বাচন কমিশনের সাথে আলাপ করে নিলে বিতর্কের সৃষ্টি হতো না মনে করেন তিনি। সরকারি কর্মচারীদের প্রতি যে নির্দেশনা সেটা প্রদানের আগে নির্বাচন কমিশনের সাথে আলোচনা করলে, তাদের সম্মতি গ্রহণ করলে এই বিতর্কটা সৃষ্টি হতো না বলে আমরা মনে করি। গণভোটকে নির্বাচনের সমর্থক বিবেচনার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। না, আমরা ভোটকে প্রভাবিত করতে পারি না, কিন্তু আমরা একটা মূল্যবোধকে প্রভাবিত করতে পারি। আরিফুজ্জামাল, এটিএন নিউজ, ঢাকা। সন্ধ্যা ৬টার প্রাইম নিউজ দেখছেন। সময় হলো বাইজিৎ স্টিল বিরতিতে যাবার। বিরতির পর আরও যা থাকছে। হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহায়তা চেয়েছে সরকার। বিরতির পর আবারও ফিরে এলাম। প্রাইম নিউজ দেখছেন। অন্যান্য খবরে যাব। নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামের প্রতিনিধি দলের সাথে বৈঠক হয়েছে এবং এর পরবর্তীতে জামায়াতের প্রতিনিধি দলটিকে এই মুহূর্তে সংবাদ সম্মেলনে কথা বলছেন। সরাসরি সেই সংবাদ সম্মেলনে যুক্ত হচ্ছি। এই ব্যাপারে মামলা করেছি, একদম সুনির্দিষ্ট মামলা করেছি। মামলা তদন্তাধীন আছে, ডিবি তদন্ত করছে। আমরা আশা করছি যে এই সবগুলো বিষয় জাতির সামনে স্পষ্ট হবে। এই সবগুলোর কারণে আমাদের মনে হচ্ছে যারা আসলেই নারী বিদ্বেষী, যারা নারীদের উপর হামলা করছেন, নারীদের সম্মান মর্যাদা নিরাপত্তা নিয়ে যারা বারবার হুমকি দিচ্ছেন, নারীদের কাপড় খুলে ফেলবেন এমন সব শব্দ ইউজ করছেন যেটা সাধারণত ভদ্রলোক শালীন লোক এগুলো ইউজ করেন না। সুতরাং তাদেরই পরিকল্পনা এবং চক্রান্তের কারণে এই সমস্ত বিষয়গুলো হচ্ছে বলে মনে হচ্ছে। আমার ধারণা বাংলাদেশের নারী সমাজ আমাদের ব্যাপারে অত্যন্ত সচেতন। তারা জানেন যে জামাত ইসলামীর ভূমিকাটা কি, জামাত ইসলামীর বক্তব্যটা কি। আমরা গত সপ্তাহে এখানে আসছিলাম, আমাদের কেন্দ্রীয় মহিলা বিভাগের নেত্রী এখানে আসছিলেন, যারা সবাই প্র্যাকটিসিং প্রফেশনাল। তারা এখানে কথা বলেছেন, আপনারা প্রশ্ন করেছেন এবং তারা এই সমস্ত বিষয়গুলো বলেছেন যে আমরা এই ব্যাপারে ডিপলি কনসার্ন, যে আমাদের উপর যে অত্যাচার নির্যাতন হচ্ছে, নাজাল হচ্ছে, এই সমস্ত বিষয়ে তারা কথা বলেছেন। আমরা আমাদের পক্ষ থেকে কথাগুলো স্পষ্ট করেছি। সিইসির সাথে বৈঠক শেষে ব্রিফ করছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। আমরা সরাসরি তাঁর বক্তব্যে ছিলাম। পরের খবরে যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে র্যাবের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে সেনা প্রধান হিসেবে উদ্বেগ হতাশা জানানোর পরও তিনি কোনো ব্যবস্থা নেননি। মানবতা বিরোধী অপরাধের মামলায় জবানবন্দিতে এমন দাবি করেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। তিনি বলেন, র্যাব রক্ষী বাহিনীর চেয়েও খারাপ বলেও শেখ হাসিনা তখন মন্তব্য করেছিলেন। আরও জানাচ্ছেন জাবেদ আক্তার। আওয়ামী লীগ সরকারের ১.৫ দশকের শাসনামলে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি সরকার বিরোধী বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষকে গুম করে ক্রসফায়ারের মাধ্যমে নির্মমভাবে হত্যার অভিযোগ রয়েছে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে। ১০৪ জনকে গুমের পর নির্যাতন ও হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ১৪ জানুয়ারি তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। প্রসিকিউশন জিয়াউলের বিরুদ্ধে গুম ও হত্যার সুনির্দিষ্ট ৩টি অভিযোগের বাইরে আরও ৫০০রও বেশি মানুষকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ এনেছে। রোববার এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের পর শুরু হয় সাক্ষ্য গ্রহণ। প্রথম সাক্ষী হিসেবে এদিন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ২ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ জবানবন্দি দেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। সোমবার তিনি তার অবশিষ্ট জবানবন্দি তুলে ধরবেন। ডিজিএফআইকে দিয়ে তারিক সিদ্দিকীরা একটা ডিফ্যাক্টো কমান্ড স্ট্রাকচার তৈরি করেছিলেন এবং তারা অপরাধমূলক কাজ করতেন, রাজনীতি নিয়ন্ত্রণ করতেন, দুর্নীতির মধ্যে নিজেদেরকে লিপ্ত করতেন। এই যে নেক্সাস, অপরাধের নেক্সাস, সেটা যে শেখ হাসিনা, তারিক সিদ্দিকী, জিয়াউল হাসান গং এটা করেছেন, সেই বিষয়টা তিনি সুস্পষ্ট করার চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। কারণ তার উপরে প্রধানমন্ত্রী ছিল, যেটা সে
সফল হতে দেয়নি। ইকবাল করিম ভূঁইয়া তার সাক্ষ্যে বলেন 2003 সালে র্যাব গঠন করা ছিল মারাত্মক ও ভয়াবহ সিদ্ধান্ত। তিনি বলেছেন যে আমরা পেশাদার সৈনিকদেরকে র্যাবে পাঠাতাম এবং তারা পেশাদার খুনি হয়ে র্যাবে আবার ব্যাক করতাম, এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানে আর্মি অফিসারদেরকে পাঠানোর মাধ্যমে যে ক্ষতি হয়েছে সেনাবাহিনীর সে বিষয়টা তিনি তুলে ধরেছেন। 2012 সালের 25 জুন থেকে 2015 সালের 24 জুন পর্যন্ত সেনা প্রধান ছিলেন ইকবাল করিম ভূঁইয়া। আদালতে তিনি বলেন তার সময়ে তখনকার র্যাবের এডিজি লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসানকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে সরিয়ে আনতে তিনি বিভিন্ন পদক্ষেপ নিলেও জিয়া তার আদেশ অমান্য করেন। জিয়াউল আহসান র্যাবে গিয়ে তিনি গুমপূর্বক মানুষ হত্যা করার ব্যাপারে যে তার দক্ষতা এবং বেপরোয়া মনোভাব ছিল সেটির বিষয়ে তিনি আদালতে বলেছেন। দুজন অফিসারকে পাঠানো হয়েছিল জিয়াউল হাসানকে বোঝানোর জন্য এই জাতীয় মানুষ হত্যার কাজ যেন সে না করে, এর থেকে বিরত থাকে, কিন্তু তারা দুজন জিয়াউল হাসানের সাথে তাদের সাক্ষাতের পরে সেনাপ্রধানকে যে রিপোর্টটা দিয়েছিলেন যে এই লোকটি অর্থাৎ জিয়াউল হাসানের মাথায় ইট এবং পাথর দিয়ে ঠাসা, তাকে কোনো যুক্তি বোঝানো যায় না। এর মধ্য দিয়ে একজন অপরাধীর কি মনস্তত্ত্ব সেটি তিনি এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, ঢাকা 14 আসনে বিএনপির নির্বাচনী জনসভায় কথা বলছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। নিযুক্ত করব আমরা, এদের সারা বাংলাদেশে আমরা 1 লক্ষ হেলথ হব, বিশেষ করে তারা যাতে মা বোনদের ছোটখাটো অসুখ ঘরে বসেই সেই চিকিৎসা সুবিধা ধানের শিশু প্রার্থী তুলি, কিন্তু একই সাথে এখানে আমাদের মানুষের চিকিৎসা সুবিধার জন্য প্রয়োজন। ইনশাআল্লাহ 12 তারিখে আপনাদের সমর্থনে, আপনাদের ভোটে আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে পরে আমরা যত দ্রুত সম্ভব এখানে হাসপাতাল, সরকারি একটি হাসপাতাল তৈরির কাজে আমরা হাত দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একইভাবে সমাজের একটি অংশ আছে, আমরা নারীদের জন্য পরিকল্পনা গ্রহণ করেছি, আমরা কৃষক ভাইদের কৃষি কার্ড দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি, সুদ মওকুফের পরিকল্পনা গ্রহণ করেছি, আমরা আমাদের তরুণ সমাজের সদস্যদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। একইভাবে আমরা আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছেন যে মানুষগুলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে তাদের একটি আত্মার সম্পর্ক আছে, একটি আধ্যাত্মিক সম্পর্ক আছে। জীবনের বিভিন্ন সময় সংকটে পড়লে এই মানুষগুলো আমাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। কারা তারা হচ্ছেন আমাদের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মক্তবের খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেবরা সহ অন্য ধর্মের যারা ধর্মীয় গুরু আছেন। এই মানুষগুলোর অধিকাংশই বিভিন্ন সময় মানবতর জীবন যাপন করে থাকেন। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 12 তারিখে ইনশাআল্লাহ আপনাদের ভোটে বিএনপি সরকার, আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে এই সকল ধর্মীয় ব্যক্তিদেরকে আমরা সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদান করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনাদের এই এলাকায় একটি বিশাল বড় সমস্যা রয়েছে। সেই সমস্যাটি হচ্ছে বনগাঁও এবং কাউন্দিয়া ইউনিয়নের জনগণের চলাচলের, নির্বিঘ্নে চলাচলের জন্য তুরাগ নদীর উপর একটি ব্রিজ। প্রিয় ভাই বোনেরা, আগে শুনেন কি বলি, আমি তো এখনো বলিনি কিছু, আগে 1 মিনিট সময় দেন, আমি বলি আগে, কথা শেষ করি, তারপরে জোরে ডবল তালি দেন। প্রিয় ভাই বোনেরা, বিগত 16 বছর আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা উন্নয়ন হয়েছে, জনগণের কোনো উন্নয়ন হয়নি, জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি। মেগা প্রজেক্ট হয়েছে, হাতে গোনা কিছু লোকের উন্নয়ন হয়েছে। যেখানে মেগা প্রজেক্ট করলে তাদের মেগা পকেটগুলো মেগা অর্থ দিয়ে ভরে, সেখানেই তারা মেগা প্রজেক্ট করেছে। কিন্তু আজকে যে দাবি এই এলাকার মানুষ উপস্থাপন করেছে, বনগাঁও যে তুরাগ নদীর ব্রিজ, এই ব্রিজটি যদি করা হয় তাহলে লক্ষ লক্ষ মানুষের উপকার হবে। এবং আজকের এই নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে আপনাদের সামনে আমি বলে যাচ্ছি, ইনশাআল্লাহ এই এলাকা থেকে তুলি নির্বাচিত হলে পরে স্বাভাবিকভাবে বিএনপি সরকার গঠন করলে পরে স্বাভাবিকভাবে আমাদের কাজ করতে ইনশাআল্লাহ সুবিধা হবে, এবং আমরা তুলির মাধ্যমে বিএনপি সরকার যত দ্রুত সম্ভব এই তুরাগ নদীর উপরে ইনশাআল্লাহ সেই ব্রিজ স্থাপন করবে। দর্শক, ঢাকা 14 আসনে বিএনপির নির্বাচনী সমাবেশে কথা বলছিলেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। আমরা সেখানে সরাসরি যুক্ত ছিলাম। আপনারা সন্ধ্যা 6টার প্রাইম নিউজ দেখছেন, আবারও বিরতিতে যাচ্ছে।
বিরতির পর আবার আমন্ত্রণ সংবাদে। অন্য খবরে যাচ্ছি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় ও HCHR এর সহযোগিতা চেয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গত 6 ফেব্রুয়ারি জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশন থেকে ও HCHR এর কাছে আনুষ্ঠানিক নোট ভার্বাল পাঠানো হয়। ওই নোটে হাদি হত্যাকাণ্ড তদন্তে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের জন্য জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহযোগিতা কামনা করা হয়েছে। জেনেভার বাংলাদেশ মিশন থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে OHCHR থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া মাত্রই তা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হবে। বাণিজ্য সংবাদ প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক PLC। নির্বাচনকে সামনে রেখে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে একদিনে সর্বোচ্চ 10,000 টাকার বেশি লেনদেন করা যাবে না। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে লেনদেনের এই সীমা আজ রাত থেকে কার্যকর হয়ে প্রযোজ্য হবে 12 ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে এই ব্যবস্থা নির্বাচনকালীন আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে সীমা অনুযায়ী লেনদেন পরিচালনা করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মূলত নির্বাচনে অবৈধ অর্থের লেনদেন ও কালো টাকার ছড়াছড়ি ঠেকাতে এই পদক্ষেপ। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা BFIU এসব নিয়ে কাজ করছে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। এবারে জানাবো মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। জৈব ও পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করে লাউ উৎপাদনে তাক লাগিয়েছেন দিনাজপুরের এক কৃষক। এই পদ্ধতিতে লাউ চাষ করে কম খরচে ভালো ফলন পেয়েছেন তিনি। দিনাজপুর জেলার খানসামা উপজেলায় নিরাপদ ও আধুনিক কৃষি পদ্ধতিতে সুপার গ্রিন জাতের লাউ চাষ করেছেন কৃষক আমিনুল। জৈব সার ও পরিবেশ বান্ধব বালাই দমন পদ্ধতি ব্যবহার করে বাম্পার ফলন পেয়েছেন তিনি। তার উৎপাদিত লাউ সুস্বাদু বলে বাজারে রয়েছে ব্যাপক চাহিদা। বিভিন্ন স্থানে পাইকাররা এসে ক্ষেত থেকেই লাউ কিনে নিয়ে যাচ্ছেন। তার সাফল্য পরিবেশ বান্ধব চাষে আগ্রহী করে তুলছে অন্য কৃষকদের। প্রাইম নিউজ থেকে আবারও বাইজিৎ স্টিল বিরতিতে যাচ্ছে। বিরতির পর আরও যা থাকছে। জুনের মধ্যে রাশিয়ার সাথে যুদ্ধের শেষ চায় যুক্তরাষ্ট্র, জানালেন জেলেনস্কি। আবার আমন্ত্রণ, প্রাইম নিউজ দেখছেন। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সৌজন্যে দেশের বাইরের খবর। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আগামী জুনের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধান চায় যুক্তরাষ্ট্র। এ বিষয়ে উভয় পক্ষকে আলোচনার জন্য আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানানো হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের মুখে জেলেনস্কি বলেন, প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র বিবাদমান দুটি পক্ষকে মিয়ামিতে এক বৈঠকের আমন্ত্রণ জানিয়েছে। ইউক্রেন সেই আমন্ত্রণ গ্রহণ করেছে। তবে শীর্ষ নেতাদের নিয়ে তিন পক্ষের বৈঠকের আগে কিছু প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করা প্রয়োজনও রয়েছে বলে জানান জেলেনস্কি। এবার ইস্পাহানি স্পোর্টস নিউজ। টি-20 বিশ্বকাপে দিনের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের দিয়ে 185 রানের টার্গেটে ব্যাট করছে নেপাল। শেষ খবর পাওয়া পর্যন্ত নেপালের সংগ্রহ 5 উইকেটে 165 রান। মুম্বাই রান তাড়ায় উদ্বোধনী জুটিতে 37 তোলেন নেপাল। আসিফ শেখ 7 ও 17 বলে 29 করে আউট হন কুশল ভুরতেল। তৃতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন রোহিত পাউরেল ও দীপেন্দ্র সিং। দুজনের ব্যাটে নেপালের দলীয় সংগ্রহ 100 রান পেরিয়েছে। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ফিল সল্টের উইকেট হারায় ইংল্যান্ড। আন্তর্জাতিক টি-20 ও বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচের প্রথম বলেই তাকে আউট করেন শেরমাল্লা।
এরপর দ্রুত আরও 2 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ইংলিশরা। দর্শক, এই ছিল সন্ধ্যা 6টার প্রাইম নিউজের সর্বশেষ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।